আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আরো একটি অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি। আমরা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বিষয়ের নবম অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। আমরা গত ক্লাসে ভ্যাট সম্পর্কিত জাবেদা নিয়ে একটি অঙ্ক করেছিলাম। আজকে একই নিয়মের আরো একটি জাবেদা আমরা দেখব এবং আজকের অঙ্কটি গত ক্লাসের অঙ্কের মতোই একই রকমের। আজকে আমরা দেখব যে কিভাবে এই অঙ্কটি সমাধান করা যায়। এই অঙ্কটি এসেছে বিবিএ সেকেন্ড ইয়ারে এসেছে 2019 সালে। তো এখানে বলা হয়েছে প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ, জাবেদা প্রস্তুত করার জন্য বলা হয়েছে ফ্রম দ্য ফলোয়িং ট্রানজেকশন, নিচে দেওয়া যে লেনদেনগুলো আছে সেগুলো থেকে বলছে যে অফ টাঙ্গাইল লিমিটেড, টাঙ্গাইল লিমিটেডের নিমুক্ত লেনদেনগুলো থেকে আমাদেরকে জাবেদা প্রস্তুত করতে বলা হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি জানুয়ারি 5-এ বলা হয়েছে ওপেন ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট বাই ডিপোজিটিং টাকা 4000। তো আমরা জানি যে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট যদি আমরা ওপেন করি অথবা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে যদি আমরা কি করি ডিপোজিট করি, তাহলে আমাদেরকে যে জাবেদাটা দিতে হয় সেটা হচ্ছে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট এবং ক্যাশ অথবা ব্যাংক ক্রেডিট। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে জানুয়ারি 5, এই যে জানুয়ারি 5 আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট কি হবে, ডেবিট হবে, ক্যাশ অথবা ব্যাংক কি হবে, ক্রেডিট হবে। এবং টাকাটা ছিল কত হাজার, 4000, আমরা 4000 লিখে দিয়েছি, এই হচ্ছে 4000। এবং আমরা এটার যে ব্যাখ্যাটা লিখবো সেই ব্যাখ্যাটা কি হবে, সেই ব্যাখ্যাটা হবে টু রেকর্ড ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ওপেনিং বাই কি ক্যাশ অর ব্যাংক। যেহেতু আমরা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে ডিপোজিট করেছি তাই আমরা এই জাবেদাটা দিয়েছি। অথবা এখানে যদি এরকম বলা হতো যে ওপেন ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট, মানে হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট যদি খোলার কথা বলা হয় তখনও আমরা এখানে এই ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট এবং ক্যাশ অথবা ব্যাংকই জাবেদা হিসেবে দেব। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। তারপরের জানুয়ারি 10-এ বলা হয়েছে পারচেজ গুডস, মানে হচ্ছে পণ্য ক্রয় করা হয়েছে অন ক্যাশ, নগদে পণ্য ক্রয় করা হয়েছে 92,000 টাকায়। কত টাকায়? 92,000 টাকায়। এবং বলা হয়েছে ইনক্লুডিং 15% ভ্যাট। গত ক্লাসে আমাদের এখানে ইনক্লুডিংয়ের জায়গায় উইথ লেখা ছিল, তো উইথ যে কথা ইনক্লুডিং একই কথা। এর মানে হচ্ছে আজকেও এখানে এই 92,000-এর মধ্যে 15% ভ্যাট কি আছে, সংযুক্ত আছে। এর মানে হচ্ছে এই 92,000 পুরো টাকাটাই কি নয়, ক্রয়ের টাকা নয়, এখানে ক্রয়ের টাকাও আছে এবং সাথে সাথে 15% ভ্যাটও আছে। তার মানে আমরা গত ক্লাসে বলেছিলাম যে ক্রয় অথবা বিক্রয় সবসময় কত পার্সেন্ট, 100%, এবং এখানে ভ্যাট কত পার্সেন্ট বলা হয়েছে, 15%। তার মানে হচ্ছে টোটাল হয় 115%। এর মানে হচ্ছে এই 92,000 টাকা হচ্ছে 100 কত পার্সেন্ট, 15% টাকা। তো আমরা কি করব, এই 92,000-কে 115 দিয়ে ভাগ দেব, 100 দিয়ে গুণ দেব, তাহলে আমরা কার টাকা পাবো, পারচেজের টাকা। আমরা যদি নিচে জাবেদার দিকে তাকাই আমরা দেখতে পাবো যে যেহেতু আমরা এখানে কি করেছিলাম, ক্রয় করেছিলাম, তাই আমরা কি লিখবো, পারচেজ ডেবিট লিখবো। আর পারচেজের যে টাকাটা কি বললাম, 92,000-কে কত দিয়ে ভাগ দেব, 115 দিয়ে ভাগ দেব। আর পারচেজ যেহেতু 100% বা 100%, তাই আমরা 100 দিয়ে গুণ দেব। আর যে টাকাটা হয় সেটা হচ্ছে কত, 80,000 টাকা। আমরা পারচেজের সোজাসুজি ক্যালকুলেশন করে 80,000 টাকা লিখে দেব। এবং আমরা এও জানি পারচেজের সময় যে ভ্যাট আমাদেরকে দিতে হয় সেটা হচ্ছে ইনপুট ভ্যাট, আর আমরা জানি ইনপুট ভ্যাট ডেবিট পাশে বসে। এজন্য আমরা কি লিখবো, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট কি লিখবো, ডেবিটে লিখবো। কত টাকা, 92,000 টাকাকে আমরা 115 দিয়ে ভাগ দেব, কারণ 92,000 টাকা হচ্ছে 115%, এই জন্য 115 দিয়ে ভাগ দেব। আর যেহেতু আমরা ভ্যাটের টাকা বের করব এই জন্য ভ্যাটের পার্সেন্টেজ কত ছিল, 15% ছিল, এই জন্য আমরা 15 দিয়ে কি করব, গুণ করব। তো আমরা ভাগ এবং গুণ করলে পাচ্ছি কত, 12,000। এবং এই 80 এবং 12,000 মিলেই আমাদের টোটাল কত হবে, 92,000, যেটা নাকি আমরা ক্যাশ হিসেবে লিখবো, ক্যাশ ক্রেডিট। কেন? কারণ এখানে বলা হয়েছে পারচেজড গুডস অন ক্যাশ, ক্যাশে কি করা হয়েছে, পণ্য ক্রয় করা হয়েছে। যেহেতু ক্যাশে পণ্য ক্রয় করা হয়েছে এই জন্য ক্যাশ আমাদের থেকে চলে যাবে। সম্পদ যখন কমে যায়, চলে যাওয়ার ফলে কমে যাবে, সম্পদ যখন কমে যায় বা হ্রাস পায় তখন ক্যাশকে আমরা কি করি, ক্রেডিট করি, বা ওই সম্পদটাকে আমরা কি করি, ক্রেডিট করি। আর আমরা এখানে কারণ হিসেবে ব্যাখ্যা কি লিখব, টু রেকর্ড গুডস পারচেজ ইন ক্যাশ উইথ ভ্যাট, ভ্যাট সহ নগদে ক্রয় কি করা হলো, লিপিবদ্ধ করা হলো। ওকে ফাইন, আশা করি 10 নম্বরও আমরা বুঝতে পেরেছি। তারপরে আমরা চলে যাব 15 নম্বর প্রশ্নে। 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে জানুয়ারি 15 গুডস সোল্ড, মানে হচ্ছে পণ্য কি করা হয়েছে, বিক্রি করা হয়েছে অন ক্যাশ, ক্যাশে বিক্রি করা হয়েছে। কিসে বিক্রি করা হয়েছে, ক্যাশে।
আচ্ছা, গতকালকের অঙ্কে আর আজকের অঙ্কে শুধু একটা পার্থক্য আছে, আর সেই পার্থক্যটা হলো যে এইখানে বলা হয়েছে অন ক্যাশে কি করা হয়েছে, বিক্রয় করা হয়েছে, কিন্তু গত ক্লাসে ছিল অন ক্রেডিট ছিল, মানে হচ্ছে ধারে, এখানেও অন ক্রেডিট ছিল। যদি গত ক্লাসের অঙ্কটা আপনি করে থাকেন তাহলে হয়তো মনে আছে যে এখানে অন ক্যাশ, অন ক্যাশের জায়গায় ওই গত ক্লাসের অঙ্কটাতে কি ছিল, অন ক্রেডিট লেখা ছিল। তো অন ক্রেডিট লেখা থাকার কারণে আজকে যেখানে যেখানে আমরা ক্যাশ লিখছি সেখানে গত অঙ্কটাতে আমরা লিখেছিলাম অ্যাকাউন্টস রিসিভেবল অথবা অ্যাকাউন্টস পেয়েবল লিখেছিলাম, ঠিক আছে। অ্যাকাউন্টস রিসিভেবল অথবা অ্যাকাউন্টস পেয়েবল। যখন আমরা পারচেজ করেছিলাম তখন লিখেছিলাম অ্যাকাউন্টস পেয়েবল, আর যখন আমরা সেলস করেছি তখন আমরা লিখেছিলাম অ্যাকাউন্টস রিসিভেবল। যেমন এখানে অ্যাকাউন্টস রিসিভেবল লেখার বদলে আমরা কি লিখছি আজকে, ক্যাশ লিখছি। কেন? তার কারণ হচ্ছে এখানে প্রশ্নে বলা হয়েছে যে গুডস সোল্ড অন ক্যাশ টাকা কত, 69,000 টাকা উইথ 15% ভ্যাট। তার মানে এটার মধ্যেই 15% কি দেওয়া আছে, ভ্যাট দেওয়া আছে। যাই হোক, যখন আমরা ক্যাশে বিক্রি করি আর ক্যাশ আমাদের কাছে কি হয়, আসে, তার মানে হচ্ছে ক্যাশ নামক সম্পদ বেড়ে যায়, এজন্য ক্যাশ কি হবে, ডেবিট হবে। আমরা ডেবিট করলাম কত, 69,000 টাকা। তারপরে যেহেতু আমরা এখানে সেলস করতেছি, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই 69,000 পুরো টাকাটাই কি সেলসের টাকা না, সেলসের টাকা বের করতে হবে আবার আগের নিয়মেই। 69,000 টাকাকে আমরা 115 দিয়ে ভাগ দেব এবং 100 দিয়ে গুণ দেব, তখনই আমাদের সেলস বের হবে। আর সেলসের টাকা আমরা পাচ্ছি কত টাকা, 60,000 টাকা। এবং আমরা জানি সেলসের সময় যে ভ্যাট সেটাকে বলা হয় আউটপুট ভ্যাট, আর আমরা জানি আউটপুট ভ্যাট কোথায় বসে, ক্রেডিট পাশে বসে। সো আমরা আউটপুট ভ্যাট ক্রেডিট পাশে বসাবো। কিভাবে বসাবো, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট এই ক্রেডিট পাশে বসিয়ে দিলাম, এবং এটার টাকাটা পাবো আমরা কিভাবে, 69,000কে 115 দিয়ে ভাগ দিয়ে 15 দিয়ে গুণ দিলে আমরা পাচ্ছি কত, 9,000। এবং খেয়াল করলে দেখবেন এখানে এই 60,000 আর 9,000 যোগ করলেই কত হয়, 69,000 হয়। আর আমরা এখানে কারণ হিসেবে লিখব টু রেকর্ড গুডস সোল্ড ইন ক্যাশ উইথ ভ্যাট, ভ্যাট সহ নগদে পণ্য কি করা হয়েছে, নগদে পণ্য বিক্রি লিপিবদ্ধ করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি আমরা দেখব আমরা জানুয়ারি 28-এ বলা হয়েছে ভ্যাট ডিপোজিট। ডিপোজিট মানে হচ্ছে জমা দেওয়া, ভ্যাট জমা দেওয়া হয়েছে কোথায়, টু গভট ট্রেজারি ফর কত টাকা, 5,000 টাকা ভ্যাট হিসেবে জমা দেওয়া হয়েছে। তো আমরা এই যে ওপেন ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে যে জাবেদা দিয়েছিলাম, সেম ভ্যাট ডিপোজিট যখন করব একই রকমের জাবেদা দিতে হবে। তখন আমাদের জাবেদা কি দিতে হবে, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, এবং যেহেতু আমরা টাকা দিয়েছি তার মানে হচ্ছে ক্যাশ বা ব্যাংক কি হবে, ক্রেডিট হবে। আমরা যদি দেখি এখানে এই যে আমরা 28 নম্বরে দেখছি যে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট কি দিলাম, আমরা ডেবিট করলাম, এবং ক্যাশ অথবা ব্যাংক আমরা কি করলাম, ক্রেডিট করলাম। কত টাকা, 5,000 টাকা করে আমরা ডেবিট ক্রেডিট লিখে দেব, এবং আমরা কারণ হিসেবে লিখব টু রেকর্ড ভ্যাট ডিপোজিট টু গভট ট্রেজারি। গভট ট্রেজারিতে আমরা কি করলাম, ভ্যাট ডিপোজিট যে দিলাম সেটা আমরা কি করলাম, লিপিবদ্ধ করলাম। আশা করি বুঝতে পেরেছেন। গত ক্লাসেও এমন একটি অঙ্ক নিয়ে আমরা কথা বলেছিলাম, আজকেও আমরা সেম একই নিয়মের একটা অঙ্ক নিলাম। গত ক্লাসে যেখানে নাকি এখানে কি ছিল, এই জায়গাগুলোতে গত ক্লাসের প্রশ্নটিতে এখানে অন ক্রেডিট ছিল, আর আজকে এখানে অন কি দেয়া আছে, ক্যাশ দেয়া আছে। এর ফলে জাবেদায় শুধুমাত্র একটু পরিবর্তন হয়েছে। কোথায় পরিবর্তন হয়েছে, এই যে আমরা এখানে ক্যাশ লিখেছিলাম, এই ক্যাশের জায়গায় তখন পূর্বে লিখেছিলাম অ্যাকাউন্টস কি রিসিভেবল, আর এখানে যে ক্যাশ লিখেছিলাম এখানে লিখেছিলাম অ্যাকাউন্টস পেয়েবল। শুধুমাত্র গত ক্লাসের অঙ্কে এবং আজকের অঙ্কে শুধু এই জায়গাতেই পার্থক্য আছে, আর কোথাও কোনো পার্থক্য নেই। তো আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন। ক্লাসটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমরা এইভাবে প্রতিনিয়ত প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি অধ্যায়ের সিকোয়েন্স অনুসারে আমরা এই ভিডিওগুলো দেব। আপনারা চ্যানেল থেকে সিরিয়ালে দেখে নেবেন। তাই এমন ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আগামীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।